এই কোম্পানির ওষুধ কিনবেন না। এইটা সাহেব লোগোটা বড় করে দেখায় দেন, স্ক্রিনে বড় করে ধরে রাখেন। আপনারা শুধু ওষুধের গায়ে লোগো থাকলে কিনবেন না। ডাক্তার প্রেসক্রিপশন লেখার সময় কইবেন এই এসকেএফ এর ওষুধ আমাদের দিবেন না, অন্য যে কোনো কোম্পানির ওষুধ দেন। ফার্মেসিতে গিয়ে বলবেন এই কোম্পানির কোনো ওষুধ আমাদের দিবেন না, খাবেন না, বাসায় থাকলে ফেলা দেন। আর ফুন্দের আলোর সাথে মিলে আর একটা কোম্পানি অ্যাওয়ার্ড দেয়, মেরিল। এই কোম্পানির কোনো পণ্য কিনবেন না। 10% বেচা বিক্রি কমলে এমনিতে ওদের শুকায় গুটা হয়ে যাবে। এই 2 বছরের খাতায় হাসিনা পলাইছে, বিচার শুরু হয়েছে, আয়নাঘর ভাঙছে, 32 নাম্বার ভাঙছে, একটা নির্বাচিত সংসদ বসছে। এগুলো ছোট জিনিস না, এগুলো এক জীবনের অর্জন। সেপ্টেম্বর 2016 মেজর জাহিদকে জঙ্গি সাজায় হাত করা পড়া অবস্থায় 16টা গুলি করা হয়। আর 2017 জানুয়ারিতে হাসিনা তার স্ত্রীকে জেলে পাঠায়। তখন ওনার 2 মেয়ে, বড় মেয়ের বয়স 7 আর ছোটটার বয়স 1 বছর মাত্র। আহারে, ছোট মেয়েটা মায়ের সাথে জেলে বড় হইতে থাকে, দুধের বাচ্চারে জেলে পাঠাইছে, বাবারে মাইরে ফেলা। বড় মেয়ে মামার বাসায় বড় হইতে থাকে, জেলে মাকে দেখতে গেলে কান্ত মা বাচ্চাটা শুধু। 3 বছর পরে মিসেস জাহিদ জামিন পায়। জামিনের 6 মাসের মধ্যে ডিবি অফিসে তারে আবার ডাকা হয়। সেখানে আমেনা মহসিন এবং আরেকজন প্রভাষক ছিল ইন্টারন্যাশনাল রিলেশনের, নামটা জোগাড় করতেছি, তারে নানা রকম প্রশ্ন করে মিসেস জাহিদকে, আপনার কখন থেকে এই পরিবর্তন, কখন থেকে হিজাব পড়েন, আপনার হাজবেন্ডকে আগে থেকে এমন ছিল। স্বামীকে হাত করা পড়ায় মিথ্যা অপবাদে 16টা গুলি করছে, আর তার বিধবাকে এখন জেরা করতেছে সে হিজাব পড়ে কেন। এর কিছুদিন পর হঠাৎ করে আদালতে হিয়ারিং হয়, জামিন বাতিল হয়ে যায়। জামিন বাতিলের খবর শুনে ওনার মা অসুস্থ হয়ে পড়ে, মিসেস জাহিদের মা। বছর খানিকের মধ্যে মিসেস জাহিদকে আবার জেলে পাঠানো হয়। 2022-এ উনি যখন জেলে, তখন ওনার মা মারা যায়। জেলে থাকার কারণে শেষবারের মতো দেখতে যেতে পারেননি। আর মেজর জাহিদের বাবা মাও ছেলের শোকে মারা গেছেন, ছেলে খুন হওয়ার কিছুদিনের মধ্যেই। হাসিনা আমলে কত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে দিয়ে একটা পরিবার জীবনযাপন করছে, সবকিছু শেষ হয়ে গেছে এই পরিবারের। এই ছবিটা একটু বড় করে দেখান, বড় মেকআপ করলে নিয়া মেজর জাহিদের ছবি। আমরা মনে করি আমরা অনেক ত্যাগ করেছি। এই পরিবারের কষ্ট যন্ত্রণা ত্যাগের কাছে আমাদের লড়াই কিছু না। মিথ্যা পদে হত্যা করা হয়েছিল, এখন মেজর জাহিদকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেজর জাহিদ মরে গিয়ে বাইসে গেছেন। কি পরিমাণে পারিবারিক, সামাজিক, মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে এই পরিবারটা। এমন একটা সুখের সংসার সারখার করে দিছে হাসিনা। আর হাসিনার এই জুলুমের বয়ান উৎপাদন করে দিয়েছে ফুন্দের আলো, দিল্লি স্টার কি শিরোনাম করছিল দেখেন জাহিদকে নিয়া। এই 2 অভিশপ্ত মিডিয়া মেজর জাহিদের খুনের বৈধতা উৎপাদন করছে। ফুন্দের আলো আর দিল্লি স্টার, এদের ক্ষমা নাই। ব্রিগেডিয়ার জাহিদকে সৃষ্টিকর্তা শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু এদের কিছু হয় নাই, ফুন্দের আলো, দিল্লি স্টারে কিছু হয় নাই। কোনো স্বীকারোক্তি নাই, কোনো গ্লানি নাই, কোনো অনুশোচনা নাই। এই মিডিয়া সন্ত্রাসের বরপুত্রদের কোথাও জবাবদিহি করতে হয় না। তাদের স্বাধীনতা অলঙ্ঘনীয়, পুত পবিত্র। আর এখন তারা ভিকটিম চাচ্ছে। পুড়ে যাওয়া ফুন্দের আলো, দিল্লি স্টার দেখায় দৈনিক নাগাসাকি, হিরোশিমা নাকি হয়েছে, ওইটা দেখায় সবাইকে আমরা ভিকটিম, আমাদের মারিছে। আয়নাঘরের মতো নৃশংস গোপন বন্দিশালার অস্তিত্ব প্রথমে অস্বীকারের চেষ্টা করছে, তারপর আবার ইনভার্টেড কমার মধ্যে রেখে মিথ্যা ছাপাই দিছে। এই খেলা চলছে 24 ঘন্টা। আসলে 24 ঘন্টা ধরে আমরা মাপছে আমাদের সহ্য শক্তি কতটা হজম করতে পারি। এইবার 24 ঘন্টার পরীক্ষা নিচ্ছে। ভাইবা দেখেন ভবিষ্যতে এই পরীক্ষার সময়সীমা কত দীর্ঘ হইতে পারে। কেউ তো ভাবতেছেন এই মতি মাহফুজ তো বুড়া, একদম কয়দিন পরে জয় বাংলা হয়ে যাবে, এই কুকুরটি আর কয়দিন চালাবে, দিন বদলাইবে না। ওরা যে কালচারাল ইনস্টিটিউট গড়ে তুলছে, তাতে সবাই একটা ছোট ছোট মতি মাহফুজ। কেউ হয়তো সঠতায় মতি মাহফুজকে হার মানাবে। যে তীব্র ঘৃণার বিদ্বেষ থেকে ওরা কথিত শব্দটা উচ্চারণ করে, তা ওদের মজ্জাগত, ওদের মনের মধ্যে গভীরভাবে প্রতীত আছে। এইটাই পার্ট অফ 71-এর চেতনা। আমার দেশ যদি এরকম ভুল করতো, হাতে পায়ে ধরে মাপ চাইলেও আমার দেশের অস্তিত্ব থাকতো না। মাহমুদুর রহমানকে এতক্ষণে ভার্চুয়াল লিঞ্চিং করে দেওয়া হইতো। আর মতি মাহফুজের এই কথিত দুঃখ প্রকাশের যে নির্লজ্জ ভাওতাবাজি, তা জাইনাল জাতি কৃতার্থ। আর এই ফুন্দের আলো, দিল্লি স্টারকে পাবলিক শুটা লাল করিয়ে দিলে নাকি লজ্জায় আমাদের মাথায় হেঁট হয়ে যায়। কথা শুনতে হয় খলিলুর রহমানের কাছ থেকে। খলিলুর রহমান আবার নিজে কয় না, তারা এবার শিখাই দিছে পশ্চিমারা। শুনেন, আবার নাকি স্বাধীন গণমাধ্যম। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। আমাদের যে লজ্জা পাইতে হবে সেটা আবার পশ্চিমারা শিখাই দিচ্ছে খলিল। তো খলিল ভাই তো লেখাপড়া জানা মানুষ, আপনারা একটু শিখায়, একটু মেলা দিন আগে লেখাপড়া করেছেন, ভুলে বসে আছেন, অথবা বুড়া হয়েছেন জন্য মাথায় ডিমেনশিয়া হয়েছে, আলঝেইমার হয়েছে। আপনার জায়গায় আমি থাকলে পশ্চিমাদের কি কইতাম সেটা শুনে রাখেন। পশ্চিমা তাদের কূটনীতিক এনজিওরা এসে যখন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে লেকচার মারায়, আমরা তখন তাদের নিজেদের বানানো আইনটা কোনোদিন মনে করাই দিতে পারি নাই। নুরেমবার্গে টপ নাস্তিদের সাথে কাঠগড়ায় দাঁড়াইছিল জুলিয়া স্ট্রাইকার। লোকটা নাৎসিবাদী পুরানো কর্মী।
ওর একটা কাগজ ছিল ডেটস টু মার। যুদ্ধের ভয়াবহতম বছরগুলোতে তার হাতে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, সেনাবাহিনীতেও ছিল না, হলোকাস্টের পরিকল্পনার টেবিলেও সে বসে নাই কখনো। তার হাতে ছিল শুধু একটা পত্রিকা, আর ওই কাগজ চালানোর অপরাধে ওর ফাঁসি হয়েছে। কারণ সে নাজি শাসনের হিটলারের পক্ষে বয়ান উৎপাদন করছে ওই পত্রিকায়। স্ট্রাইকার নুরেমবার্গে উঠছে সম্পাদক হিসেবে। ট্রাইব্যুনাল তাদের 2টা অভিযোগে বিচার করে, ষড়যন্ত্র এবং মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়। বলছিল সে হলোকাস্টের জন্য উস্কানি দিছে। এটাই রাজনৈতিক জাতিগত ভিত্তিতে নিপীড়ন, এটাই মানবতা বিরোধী অপরাধ। 16 অক্টোবর 1946-এ তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ আমলে ভারতবর্ষে সংবাদপত্র, সাংবাদিক, এডিটরদের জেল জরিমানা করছে না, পত্রিকার ডিক্লারেশন বাতিল করছে না। এগুলো তো ইংরেজাই শিখাই গেছে। ইংরেজ আমলে পত্রিকার বিরুদ্ধে একের পর এক আইন বানানো হয়েছে না। কাজী নজরুল ইসলামকে যে জেলে ঢুকানো হয়েছিল কি জন্য? অসংখ্য সাংবাদিককে জেলে ঢুকানো হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লেখার জন্য। ওরা নাকি আমাদের আধুনিক সভ্যতা শিখাইতে আসছিল। মতি মাহমুদ আইসা যখন কয় সাংবাদিক কেন ধরা হয়েছে, সাংবাদিকরা কেন জেলে, প্রশ্নটা ওইটা না। প্রশ্ন হইল গুম খুন যখন চলতেছিল তখন কে সে যাই না শুনে সেই খুনের জন্য বয়ান বানাইছে? কার কলমের ডগায় জঙ্গি তকমা লাগায় মানুষটা লাশ হইছে? 1/11 জঙ্গি নাটক, 16 বছরের বয়ান নির্মাণ, এইগুলার নথি আছে, তারিখ আছে। মতি মাহফুজকে কাঠগড়ায় তুলতে হবে। 1/11 কইরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম, আর ফ্যাসিবাদের পক্ষে জঙ্গি বয়ান তৈরি করা হাজার হাজার মানুষকে গুম খুনের অপরাধে মতি মাহফুজের ফাঁসি চাই। এটা প্রতিশোধ না, এটা ওদেরই শেখানো সভ্যতা, পশ্চিমাদের শেখানো সভ্যতা। আর এইটাই ওরা সবচেয়ে বেশি ভয় পায়, কারণ এইখানে প্রেস ফ্রিডম বইলা চিৎকার কইরা পার পাওয়া যায় না। পার পায় নাই নুরেমবার্গে, মতি মাহফুজ পার পাইবে না। ওরা বাইসা থাকুক, দেখি ওদের গলায় ফাঁসির দড়ি না ঝোলানো পর্যন্ত আমাদের মুক্তি নাই। আর যতদিন বিচার না হইতেছে ততদিন ওদের টাকার লাইনটা কাটেন। যতদিন এটা হইতেছে না ততদিন এই 2 প্রতিষ্ঠান যাদের বিনিয়োগে চলে ওদের আর্থিক যোগানোর উৎস বন্ধ করে দিতে হবে। ফুন্দের আলো আর দিল্লি স্টারের মালিক হইতেছে ট্রান্সকম। ট্রান্সকমের সবচেয়ে বড় আয় আসে তাদের ওষুধ কোম্পানি এসকেএফ থেকে। ওখানে আয় করে এসকেএফে, আর ওইটা 2টা পত্রিকা চালায়, ঢালে এখানে বাঁচায় রাখে। এই কোম্পানির ওষুধ কিনবেন না, এইটা সাহেব লোগোটা বড় করে দেখায় দেন, স্ক্রিনে বড় করে ধরে রাখেন। আপনারা শুধু ওষুধের গায়ে লোগো থাকলে কিনবেন না। ডাক্তার প্রেসক্রিপশন লেখার সময় কইবেন এই এসকেএফ এর ওষুধ আমারে দিবেন না, অন্য যে কোনো কোম্পানির ওষুধ দেন। ফার্মেসিতে গিয়ে বলবেন এই কোম্পানির কোনো ওষুধ আমারে দিবেন না, খাবেন না, বাসায় থাকলে ফেলা দেন। আর ফুন্দের আলোর সাথে মিলে আরেকটা কোম্পানি অ্যাওয়ার্ড দেয়, মেরিল। এই কোম্পানির কোনো পণ্য কিনবেন না। 10% বেচা বিক্রি কমলে এমনিতে ওদের শুকায় গুটা হয়ে যাবে। এই 2 বছরের খাতায় হাসিনা পলাইছে, বিচার শুরু হয়েছে, আয়নাঘর ভাঙছে, 32 নাম্বার ভাঙছে, একটা নির্বাচিত সংসদ বসছে। এগুলো ছোট জিনিস না, এগুলো এক জীবনের অর্জন। আর খাতার অন্য পিঠে সময় টিভি চলতেছে, 71 টিভি চলতেছে, ফুন্দের আলো, দিল্লি স্টার এখনো ঠিক করে দেয় কোনটা খবর আর কোনটা কথিত। 1/11 কারিগরের আর টকশোর সোফায় ফিরে আসছে। ছাত্রদল 2026-এ ঠিক সেই কাজ করতেছে যা ছাত্রলীগ 16 বছর ধরে করছে। আর নৌকার লোকেরা ধানের শীষের ছায়ায় বাসা বাঁধতেছে। এর মানে একটাই, আমরা মানুষটাকে হটাইছি, যন্ত্রটাকে না, সিস্টেমটাকে না, ব্যবস্থাটাকে না। বাংলাদেশের ফ্যাসিবাদ কোনোদিনই এক মহিলা ছিল না, শুধু হাসিনা ছিল না, ওইটা একটা জোট ছিল যে মিডিয়া বয়ান বানায়, যে বুদ্ধিজীবী তার বৈধতা দেয়, যে ব্যবসা তাকে টাকা যোগায়, আর যে সংস্থাটা কাজটা সেরে ফেলে। হাসিনা পলাইছে, জোটটা রয়ে গেছে, আর নতুন মালিকের কাছে নিজের ভাড়া দিতে শুরু করছে এই জোটটা। আর সবচেয়ে গভীর ব্যর্থতা আমাদের নিজেদেরই। 8 মাসের মধ্যে ওরা 11 জন বানাইছিল, আমরা 24 মাসে কিছুই বানাইতে পারি নাই। যে অভ্যুত্থান নিজের স্মৃতি নিজে গড়ে না, তার স্মৃতি লিখে দেবে তার শত্রুরাই। এই জন্যেই আজ কথিত বন্দিশালা লেখার সাহস হয়, কারণ ওরাই লিখবে আমাদের ইতিহাস। তাহলে 3য় বছরের কাজটা কি? 3টা। ফুন্দের আলো, দিল্লি স্টার যা যা অপরাধ করছে, যা যা বয়ান তৈরি করছে, মেজর জাহিদকে দিয়ে শুরু করেন। আবেগ দিয়ে বিচার হয় না, নথি দিয়ে বিচার হয়, এইটা দিয়ে তাকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়াই, বিচারের কাঠগড়াটা যেন খালি না থাকে। 2 নাম্বার কালচারাল অ্যাসেট বানানো, সিনেমা, বই, আর্কাইভ, সিলেবাস। যে জাতি নিজের অভ্যুত্থানের ছবি বানাইতে পারে না সে জাতীয় অভ্যুত্থান ধৈর্য রাখতে পারবে না। 3 নাম্বার টাকার লাইন কাটেন। যতদিন বিচার হইতেছে না ততদিন আপনার মানিব্যাগে আপনার হাতিয়ার। কে বিজ্ঞাপন দেয়, কে অ্যাড স্পন্সর করে, কার ব্র্যান্ড এই কাগজের পাতায় ঝোলে, এই নামগুলো জানেন, আর সেই অনুযায়ী কিনেন। আমি দেশে ফিরবো, কাঁঠাল রানীর কবর এই মাটিতে হবে না ইনশাল্লাহ। কিন্তু সেটা যথেষ্ট না। মেজর জাহিদের যে মেয়েটা মায়ের কোলে জেলখানায় বড় হয়েছে, সে যেদিন জানবে তার বাবাকে কে খুন করছে আর কে ওই খুনের বৈধতা লিখে দিছে, আর এই 2 জনই যেদিন একই কাঠগড়ায় দাঁড়াইবে, সেই দিন জুলাই পূর্ণতা পাবে। তার আগে না। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।